সে বলেছিল আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয়, হাসনাত্রে সাবধানে চলতে বলিস। এই অডিওটা আমি যখন দেখছি, ভিডিওটা দেখলাম, হাসনাত অঝরে কাঁদছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরও ময়লা ফেলেন। ময়লা পানি কতবার ফেলবেন? দেখেন, আমরা গান শুনেছি, 30 বছর ধরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। আমাদের হাদির বয়স 32 মাত্র, সে তো পুরোটা সময় জুড়ে স্বাধীনতাটাকে খুঁজল, আর আমরা তো 55 বছর ধরেই খুঁজছি, কিন্তু পেলাম কোথায়? আমাদের হাদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল। আমি স্বতন্ত্র শব্দটার প্রতি আপনাদের গুরুত্ব আরোপ করছি। তিনি অন্য কোনো আদর্শের প্রতি কিন্তু শ্রদ্ধা করতে পারেন নাই। আজকে আমরা হাদির যে আদর্শ, তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, হাদির কি দোষ ছিল? কেন তাকে মেরে ফেলা হলো? ডক্টর ইউনূস, আপনার প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারলো না কেন? সিইসি প্রধান হাদির মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জানি না তার সন্তান আছে কিনা, যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো, কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? দেখেন, হাদি বারবার চেয়েছে, আপনারা সবাই দেখেছেন, এখনো আছে, দেখবেন, মৃত্যুকে সে ভয় পায় না। সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয়। আজকে যে হত্যাকারী আমরা জানতে পারি, আমরা দেখতে পাচ্ছি, সে অস্ত্র মামলায় মানে জামিন পেয়ে যায় এবং তারপর সে হত্যা করে। আজকে আমরা হাদিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি, এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। স্বপ্ন কখনো মরে যায় না, হাদিরা কখনোই মরে যায় নাই। আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে। আমরা যদি কোরআন থেকে বলি, শহীদ যে এরকম কোনোদিন মরে না, আমাদের হাদি বেঁচে থাকবে। দেখেন, হাদির সম্পর্কে দু একটা কথা আমি বলতেই চাই, যেগুলো আপনারা সবাই জানেন। প্রথম আমি তার পরিচয়টাই দিব, সে কিন্তু স্বতন্ত্র। সে তার আদর্শে, তার কাজকর্মে, তার চিন্তা চেতনায়, সব কিছুতে সে স্বতন্ত্র। অনেক জুলাই যোদ্ধাদের আমরা কি দেখেছি, তারা ক্ষমতায় যাওয়ার পর নিজেদের আদর্শকে কিন্তু অনেকটাই ভুলে গেছে। আবার অনেক জুলাই যোদ্ধা ক্ষমতা না পেয়ে বিপ্লব থেকে সরে গেছেন। মৃত্যুর জন্য যারা রেডি থাকে, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে কি বলেছিলেন আমাদের হাদি, আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। ও খুব ফানি ছেলে ছিল। ও বলেছিল, আপনার যথেষ্ট বয়স হয়েছে, বাঁচবেন আর কতদিন, এর মধ্যে যদি কোনো একটা ভালো কাজ করে যান, অন্যায়কারীদের নামগুলো যদি প্রকাশ করে যান, 1000 বছর মানুষ আপনাকে মনে রাখবে। আমরা আসলে কি কারণে বেঁচে থাকতে চাই, এই জিনিসটা কিন্তু আমাদের ভাবা উচিত। দেখেন, তাকে যারা বিশেষ ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমরা আজকে যারা দাঁড়িয়েছি অধিকাংশই হিজাবধারী। আজকে বাংলাদেশে দাড়ি, টুপি এবং হিজাবে যে ট্যাগ দিয়ে আপনারা যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন, হাদিও তার শিকার ছিল। দুই একটি ঘটনা আপনাদের আমি বলবো। আর তবে প্রথমত তার পরিচয়টা দিয়ে নেই। তিনি অত্যন্ত খোলা মনের ইসলাম ধর্ম প্র্যাকটিশনার, কিন্তু মসজিদের ভিতর ব্যানার টানিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনা তিনি পছন্দ করতেন না, তিনি সেটির বিরোধিতা করেছিলেন। ইনসাফের রাষ্ট্র সে চেয়েছিল, এটাই তার অপরাধ। দেখেন, আপনারা ফেসবুকে দেখতে পাবেন, কথাগুলো বলা আছে যে মির্জা আব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে। সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা, যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই। তুমি পলিসি নির্মাণ করবা, তোমার অভিজ্ঞতা আছে কিনা? তুমি তো এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই। তখন আমাদের হাদি বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না, আমি তো এমপি হব, আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হব, মহাসচিব হইতে পারি। তার স্বপ্ন কতখানি বড়, এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন, আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁদতে দেখছি। 32 বছরের হাদি, এমন একজন নেতা, তার একটা বক্তব্য আপনারা দেখবেন ইউটিউবে। সে বলছে যে আমার দলের যারা সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়।
সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে, তার বাচ্চা মনে হয়। আমি আরো যদি বলি যে দেখেন, জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে, সে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। আমি আসলে বলে মনে হয় শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশনটা দেওয়া হলো না। আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তারা তাকে ফেরত পাঠায় না, ডক্টর জাকির নায়েক যার নামে কোনো মামলা নাই তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে? আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না, আমি বারবার এই কথাগুলোই বলে যাব। এখন এই হাদির পাশাপাশি আমি আপনাদেরকে আরও দু একটা কথাও বলতে চাই। দেখেন, আবরারকে আমরা ভুলে যাই নাই। আবরারকে ছাত্রলীগের ছেলেরা যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল, তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র দলেরই সদস্যরা। সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন। কি পরিবর্তন হলো আমাদের! শুধুমাত্র অ্যাক্টর পরিবর্তন হয়, ঘটনা যা ঘটার, যারা ঘটানোর তারা ঘটিয়েই যাচ্ছে। এনসিপি নেত্রী রুমির লাশ পাওয়া গেল, একেবারে নতুন ঘটনা, গতকালকের। এখনো হয়তো এটি আত্মহত্যা বা হত্যা সেটির রিপোর্ট আসেনি। আমি বলতে চাই, আমার পাশে জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে, কোন জুলাই যোদ্ধার মন মানসিকতা আত্মহত্যা করার মতো দুর্বল হয়ে যেতে পারে না, কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারে না। আর যদি সেটা করে থাকেন, হত্যা অথবা আত্মহত্যায় প্ররোচনা, দায়ভার কিন্তু থেকে গেল যারা জুলাই যোদ্ধাদের মাধ্যমে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসলেন, এখন আপনারা চোখ বন্ধ করে আছেন। আরো একটি ঘটনা বলছি, ওসমান হাদির যে চিকিৎসক, তার বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে। এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে। এটা কি নিছক কোনো হুমকি? বরং মানবিকতা ও আইনের প্রতি সরাসরি অবমাননা। আমরা এর উপযুক্ত তদন্ত এবং বিচার চাই। এখন দেখেন, আমি আরো একটা কথা বলি, এই যে অকুতোভয় হাদি, সে এরকম বলেছিল, লেথাল উইপেন্স তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, এর চেয়ে বড় অস্ত্র আর কি আনবেন আমাদেরকে মারার। যে কারণে আমি বলি, হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যে কারণে এই প্রশ্নগুলো করি, দেখেন যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা কিন্তু এটা থেকে পুরোপুরি বুঝতে পারছেন বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? হাদির ছিল অসম্ভব প্রজ্ঞা। সে বলেছিল, আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয়, হাসনাত্রে সাবধানে চলতে বলিস। এই অডিওটা আমি যখন দেখছি, ভিডিওটা দেখলাম, হাসনাত অঝরে কাঁদছে। আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে কাঁদছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য তো এখানে দাঁড়াইনি, আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। আবরারের পর হলো জুলাই, জুলাইয়ের পর হাদি, এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না। কি লাইনটা কি ছিল এক নেতার, যদি আর একটা গুলি চলে, আমি বলতে চাই আর একটা প্রাণের প্রতি যদি গুলি চলে এই বাংলাদেশে, আমরা বলতে চাই, যাদেরকে দেখছেন আমরা হিজাবি, যাদেরকে আপনারা ট্যাগ দেন, আমি তো প্রসঙ্গ এদিকে চলে আসলাম, হাজির মানে আমাদের যে ওসমান হাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু অভিজ্ঞতাও তো আমাকে বলতে হবে। তাকে মাদ্রাসা পড়ুয়া বলে তার পায়জামা পাঞ্জাবির জন্য তাকে কতটা হেনস্থা হতে হয়েছিল, সেই কথাটাও ইনশাল্লাহ আমি বলবো। তার আগে আমি যে এখানে কাঁদতে আসিনি, বিচার চেয়ে এসেছি, সরাসরি চলে যাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা গত 7টি দিন বুকে পাথর চাপা দিয়ে চুপ করেছিলাম আপনার করণীয় দেখার জন্য,
আপনাদের পদক্ষেপ দেখার জন্য, আপনার সরকারের দক্ষতা দেখার জন্য আপনি আগামী একদিন জাতীয় শোক ঘোষণা করলেন। যে পরিবারের হাতে ফিরবে না আর কোনোদিন, মৃত্যু তাদের শোক থেকে যাবে। ইনকিলাব মঞ্চের যে বন্ধু সমনেতা হাতে ফিরবে না, সারা জীবন সেই পরিবারটা ইনকিলাব মঞ্চ শোকের মধ্যে থেকে যাবে। মাননীয় উপদেষ্টা, আপনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই এখন আমি আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে না, আপনি শান্তিতে নোবেল জয়ী হিসেবে আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমরা আপনার কাছে অতি দ্রুত আসামি গ্রেফতার এবং ফাঁসি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে ফেসবুকে আপনারই আইন উপদেষ্টা, যিনি হয়তো সবই জানেন, দুই একটি কথা মাত্র আমাদের উদ্দেশ্যে বলেছেন। তার মধ্যে যেটি ছিল যে অস্ত্র মামলার আসামি জামিন পেয়েছে, যখন জুলাই যোদ্ধাদের হত্যা করে এই ধরনের জামিন হয়, তখন আমরা উপদেষ্টারাও প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত, উদ্বিগ্ন বোধ করি। কথাটা হাস্যকর না? বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং উনাকেও মেরে ফেলা হতে পারে এরকম ভাবে তিনি ভীত। আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা তো দূরে, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারপর এটি কতটুকু কার্যকর? আদালত থেকে, বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায়? যাদের কোনো আইনের জ্ঞান নেই তারাও জেনে রাখেন, অস্ত্র মামলার আসামি যে কোনোভাবে জামিন পেতে পারে না। আমরা কিন্তু ফেসবুকে এবং আমরা রিপোর্টগুলো দেখেছি, বিএনপি সমর্থিত দুই আইনজীবী তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আলোচনাগুলো অবশ্যই শুনেছেন। আমি সুস্পষ্ট দাবির বিষয়ে একটু পর বলছি। আমি আরও দু একজন উপদেষ্টার কথা একটু বলতে চাচ্ছি। যে আমাদের যে সংস্কৃতির উপদেষ্টা, আমাদের যে ফারুকী স্যার, আমরা ওনাকে সিনেমা জগতের মানুষ হিসেবেই মনে হয় বেশি ভালোবাসতাম। তার অনেক সিনেমার মধ্যে একটি হচ্ছে মেড ইন বাংলাদেশ, যেখানে উনি মানে খেলনা রিভলভার দিয়ে পুরো বাংলাদেশকে ব্ল্যাকমেল করার একটি মুভি বানিয়েছিলেন। উপদেষ্টা, আমি আপনাকেই প্রশ্ন করছি, যখন পুরো বাংলাদেশ সত্যিকার গুলির মুখে, আমাদের হাদিরা যখন মারা যাচ্ছে, আপনি উপদেষ্টা হয়ে কোন সিনেমা পরিচালকের ভূমিকায় আছেন? নাকি হাদির মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা আপনার ছবির হিরো হতে পারে না? আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, উনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই। তারপরও বলতে চাই, আপনি বিগত স্বরাষ্ট্র উপদেষ্টার ডায়লগগুলো ভুলে যাবেন না। তিনি কি বলেছিলেন? একটা মরলে একটাই যায়, বাকিগুলা যায় না। দিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কি বলেছেন? যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, আপনি কি মানে গুলি বন্দুক তারা ইউজ করতে পারবে? আপনি 16 কোটি মানুষের জন্য 16 কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতার প্রকাশ করতে চান? দেখেন, সিইসির কথা তো বললাম, সরকারি চেহারাগুলো শুধু দেখেন। এখন আমরা মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটা কথা দিয়ে উপদেষ্টা, উনি বলেছেন যে নাকি আসামিকে ধরিয়ে দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। উনি ভুলে গেছেন দেশটা পাল্টে গেছে। আমাদের ছাত্ররা তাকে বলেছে যে এই উপদেষ্টাকে পদত্যাগ করাই দিবে, আমরা তাকে 1 কোটি টাকা পুরস্কার দিব। সেই ছাত্রদের, সেই জুলাই যোদ্ধার, সেই নতুন বাংলাদেশে আপনি পুরস্কার ঘোষণা করেন। এবার তথাকথিত সুশীল সমাজ নিয়ে একটু কথা বলতে হবে। সম্মানিত সুশীল সমাজ, এর মধ্যে যারা পড়েন, আপনারাই সাদা নীল গোলাপি করে বাংলাদেশটাকে বৈষম্যযুক্ত করেছেন। আপনারা রাজনৈতিক দাসত্ব করেছেন, আপনারা বুদ্ধিবৃত্তিক দাসত্ব করেন, এবং রাজনৈতিক দাসত্ব তো করেনি। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে আগে হাদির আত্মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর আপনাদের একটি ঘটনা বলছি। হাদি যখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের ছাত্র, তখন জনৈক শিক্ষক তাকে বলেছেন যে তুমি তো হেফাজতের ইমাম, কারণ সে পাঞ্জাবি পরে এসেছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, বলেছেন যে হেফাজতের ইমাম হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে। দ্যাট মিনস ইসলামের হেফাজত বলে কোনো কথা না। বলেছে রাজাকার শব্দ দিয়ে যারা এতদিন রাজনীতি করেছেন, সেই শব্দের কারণেই তাদের চলে যেতে হয়েছে। আমরা যেন এই জিনিসটা মনে রাখি। এবং যে শিক্ষক তাকে বলেছিলেন তুমি কখনো সামনের ডেস্কে বসবে না, সব সময় তুমি পেছনের ডেস্কে বসবে, সেই শিক্ষককে আমি বলতে চাই,
আপনি অনেক পেছনে না, আপনি নিচু স্থানে চলে গেছেন। আজকে হাদি তার আদর্শ পুরো বাংলাদেশ ধারণ করছে, আমাদের হাদির আদর্শ অনেক উপরে। এখন আমি যেটি বলতে চাই যে নারীদের বিষয়টা, সম্মিলিত নারী প্রয়াস, এবং এখানে আরো অনেকে যুক্ত হয়েছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। মায়েদের প্রতি দুঃখ লাগছে, সেই জুলাই আন্দোলনের সময় মায়েদের ডাক নামে একটা সংগঠন আমি দেখেছিলাম, এই পুরো সময় জুড়ে তাদের আমি আর দেখলাম না। যখন আমার হাদি রক্তাক্ত তাদের কেউ এলো না, যখন শহীদ মিনারে আমরা সবাই একত্রিত হলাম, তখন ছাত্রদল বিএনপি এটা না হয় বাদে দিলাম, একাত্মতা ঘোষণা করুক না, আমাদের যে আপা উনিও কিন্তু এলেন না, তুলি আপা, আমরা আশা করেছিলাম তিনি আসবেন, কিছুই বললেন না। এখনই যদি আপনারা প্রতিদ্বন্দ্বী থেকেই, হাদি তো আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, তার সময় আপনি একজন বোন হিসাবে, একজন মা হিসাবে আসলেন না, ক্ষমতায় যাওয়ার পর আপনারা কি করবেন? আর নারী কমিশন তো আপনারা শুনেছেন, তারা আমাদের জন্য নাকি খুব ভালো ভালো ব্যবস্থা করেন। গতকালকেও যখন আমাদের জুলাই যোদ্ধা নারীর লাশ পাওয়া যায়, যখন বুয়েটের ছাত্রী ধর্ষিত হয়, যখন নারীদের উপর অত্যাচার চলে, আমার নারী কমিশন তখনও হয়তো চা কফি খাওয়ায় ব্যস্ত থাকেন, এবং তারা বলেন যে পতিতাবৃত্তিকেই বৈধতা দিতে হবে, সমকামিতাকেই দিতে হবে, এবং তারা ওইটাই তাদের আনন্দ, এবং তাদের অনেক বড় সফলতা আছে। তারা আমাদের মহিলা ও শিশু অধিদপ্তরের নাম পাল্টিয়ে এখন নারীও মানে শিশু অধিকার করেছেন, মহিলা থেকে তারা নারীতে উন্নীত করেছেন। এটা যদি তাদের সফলতা হয়, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি শেষ করব এখনই স্পেসিফিক কিছু দাবি দিয়ে, হাদির একটা স্বপ্ন দিয়ে। মাননীয় উপদেষ্টাগণ, আমার এর চেয়েও বেশি সম্মানিত দেশের জনগণ, বিচারের দায়ভার আর বিচার বিভাগের উপর রেখে আমরা আস্থা পাই না। আমরা বলতে চাই, হত্যার বিচার করতে হবে। হাদির চাওয়া যেটি ছিল শেষ, যে হত্যাকারীর বিচার, আমরা সবাই সেটাই চেয়েছি। হত্যাকারীদেরকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। হত্যার নির্দেশদাতা কারা ছিল সেটি নিশ্চিত করুন, সেটি দেশীয় অথবা আন্তর্জাতিক হোক, তদন্ত করে সেটিকে নিশ্চিত করুন। অস্ত্রসহ মামলায় যারা আসামিকে জামিন দিল, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিন, এবং অন্যান্য জুলাই যোদ্ধাদেরকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটি আপনাদের দায়িত্ব। এবং সবশেষ, নির্বাচনের যদি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে না পারেন, জনগণের ওপর ছেড়ে দেন। আমাদের প্রত্যেকে এই কথাটি বলেছে, আমরা হাদির স্বপ্ন নিয়ে, আমরাই যোদ্ধা, আমরা আমাদের দেশ, আমরা এখনো স্বাধীন না। বারবার এক একটা রাজনৈতিক দল এই দেশটাকে পার্সোনাল প্রপার্টি করে ফেলেছেন। এখন নিকাব বলেন, হিজাব বলেন, মাদ্রাসা বলেন, আমরা হাদির স্বপ্নে উজ্জীবিত। আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার সার্বভৌমত্বের স্বাদ নিয়ে ছাড়বো, এবং ইনশাল্লাহ আমরা নারীরাও আমরা পথে থাকবো আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আপনাদের সবাইকে অনেক